আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে মমতা যুগের অবসান, বিজেপির ভূমিধস জয়ে ফুটছে পদ্মফুল। তামিলনাড়ুতে বিপুল ভোটে জয়ী থালাপতি বিজয়। 7 নদীর 8 পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে পানি। উত্তর পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, তলিয়ে গেছে হাওড় অঞ্চলের ধান। হামু উপসর্গে একদিনে 17 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1456, মোট প্রাণহানি 311 জনের, সবচেয়ে বেশি ঢাকায়। এবং পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের, সবুজ ও নীল রঙের শার্ট সহ খাকি রঙের প্যান্টে ফিরছে বাহিনী। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ও ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। দলের এই জয়কে স্মরণীয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। তিনি রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইতোমধ্যে 2/3 ভোট পেয়ে দলটি এগিয়ে 208টি আসনে। আর এরই সাথে তৃণমূল হারাচ্ছে 15 বছরের শাসনভার। অন্যদিকে তামিলনাড়ুতে বিপুল ভোটে জয় পেয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় নেতৃত্বাধীন দল টিভিকে। আরও জানাচ্ছেন সামিউল শেহাব। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো বেসরকারিভাবে জয় পেয়েছে বিজেপি। এখন পর্যন্ত ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে আছে 200-র বেশি আসনে। আর আসন সংখ্যায় বড়সড় ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিজেপির এই অভাবনীয় সাফল্যে রাজ্যের অগণিত দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মাটিতে দলের এই জয়কে কয়েক প্রজন্মের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ফসল বলে অভিহিত করেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির স্থানীয় নেতারাও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গে মমতার খেলা শেষ। প্রথমবারের মতো রাজ্যটিতে ভূমিধস জয়ে বিজয় উল্লাসে মেতেছেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরাও। এদিকে বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী, সে আলোচনাও শুরু হয়ে গেছে। এর মধ্যে বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্তের নাম রয়েছে আলোচনায়। এদিকে ভোট গণনার মাঝেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আহত হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকও। পশ্চিমবঙ্গ ছাড়াও আসামের দাপট দেখিয়েছে বিজেপি। রাজ্যের 126টি আসনের মধ্যে 102টি আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। অন্যদিকে তামিলনাড়ুর 108টি আসনে এগিয়ে থেকে বেসরকারিভাবে জয় নিশ্চিত করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে। পুদুচেরির 30টি আসনে নির্বাচনে এগিয়ে রয়েছে এনআরসি জোট আর কেরালায় ইউডিএফ জোট। সামিউল শিহাব, আরটিভি। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ অবস্থা জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তৃণমূলের পরাজয়ের প্রতিক্রিয়া কি এবং কোথাও বিশৃঙ্খলার ঘটনা আছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, এখনো পর্যন্ত যেটা খবর, আসানসোল, উত্তর শহরতলির কামারহাটি, ব্যারাকপুর, পানিহাটি সব অঞ্চলেই কম বেশি কিন্তু বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসছে। পার্টি অফিস ভাঙচুর এরকম ঘটনা যেমন সরাসরি এসেছে আমাদের কানে, এবং ওটা টেলিভিশনের পর্দায় গণমাধ্যমে কিন্তু এটা ইতিমধ্যেই প্রকাশিত। আসানসোলের ঘটনা দিনের শুরুতেই একেবারে দুপুরের দিকেই ঘটে। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে এই ঘটনা কোনো বিজেপির পার্টি কর্মীরা ঘটায়নি, এটা রং বদলানোর কিছু কর্মীরা এটা ঘটিয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে বলে তারা জানিয়েছে। আর সর্বশেষ যেটা খবর, দিনের শেষে একেবারে রাতের শেষ বেলায় যেটা খবর, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে 15,114 ভোটে পরাজিত করেছেন বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামেও কিন্তু জয়লাভ করেছেন। আগামীকাল পশ্চিমবঙ্গে অমিত শাহ এবং
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসার কথা আছে। কালকে কিন্তু বৈঠক হবে পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রীকে হবেন সেটার ভাবনা চিন্তা নিয়ে। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় কার্যালয় দিল্লিতে যে বার্তা দিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গবাসীকে তিনি যেমন শুভেচ্ছা জানিয়েছেন, আগামী 9ই মে 25শে বৈশাখের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শপথ হওয়ার কথা, এক কথায় কিন্তু এটা তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি কিছু হুঁশিয়ারি দিয়েছেন অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে, তিনি কিছু যেমন হুঁশিয়ারি দিয়েছেন, পাশাপাশি মানুষের প্রতি, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি বা অসমের মানুষের প্রতি তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তারা জানিয়েছেন যে এই লয় পশ্চিমবঙ্গ বাসীর জয়। উন্নয়নের প্রশ্নে এই যে মানুষের আস্থা রেখেছে নরেন্দ্র মোদীর প্রতি, তিনি তার কৃতজ্ঞতাও কিন্তু প্রকাশ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন একজোট হয়ে 100 বিধানসভা আসন লুট করেছে। তিনি রাজনীতির ময়দানে থাকবেন। সাময়িকভাবে তিনি এই জয়কে এই পরাজয়কে স্বীকার করে নিলেও রাজনীতির ময়দানে তিনি থাকবেন এবং তিনি আগামী দিন ফিরে আসবে বলেও কিন্তু তিনি বার্তা রেখেছেন। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। পরমা শেষ, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনার 7টি নদীর 8 পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে তলিয়ে গেছে হাওর অঞ্চলের ধান গাছ। শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ব্যাপক ক্ষতির শঙ্কায় হাওর অঞ্চলের কৃষক। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুরের বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। বৃষ্টি ও উজানের পানিতে ইতোমধ্যে তলিয়ে আছে কৃষকের স্বপ্ন পাকা ধান। একদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, অন্যদিকে শ্রমিক সংকট। রোববার সুনামগঞ্জে কিছুটা রোদের দেখা মিললেও আজ থেকে টানা 3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এতে ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম দুর্ভোগে এ জেলার কৃষক। 10 বিঘার মাঝে 7 বিঘা গেছে কি পানির তলে, আর 3 বিঘা খাইটা তুলছি। খাইটা তোলার কারণে এখনো রোদ্র নাই, এটার লাগি শুকাইতে হারাম না। 12 একরের মাঝে 1 একর জমি খাড়ছি, ওইও খাসা 1 একর জমি খাড়তে প্রায় 4,000 টাকা খরচ হয়েছে। ওখানে 1 একর খাটার পরে 1 একরও বাঙ্গাইতে পারলাম না, রোদ নাই, ইয়া নষ্ট হয়ে যার। এদিকে টানা ভারী বর্ষণে নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দা সহ হাওর অঞ্চলের পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। এতে মাথায় হাত হাজারো কৃষকের। জলের লেগে মনে যা আনতে পারতাছি না, দড়িটা নিয়ে আনতাছি, নৌকা নেই। নৌকায় করে ধান পাড়ে তুলতে পারলেও শুকানো ও মাড়াইয়ের জন্য পর্যাপ্ত উঁচু জায়গা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মানুষ। সঙ্গে যোগ হয়েছে বাড়তি শ্রমিক খরচ। এদিকে বন্যা ও টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ও শ্রীনদী এলাকার বিস্তীর্ণ আমন ধানের ক্ষেত। কোথাও ধানের শীষ ভেসে থাকলেও বেশিরভাগ ক্ষেতই সম্পূর্ণ তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকের স্বপ্ন ভেসে গেছে বন্যার জলে। আমি স্ত্রী পোলাপানলে কিভাবে বাঁচিব, বাঁচার কোনো পথ নেই। বৃষ্টির পানিতে এবং নদীর পানি এসে আমাকে ধান তলায় গেছে। এখন আমরা বউ পোলাপান নিয়ে বাঁচতে খুব অভাব, এই ধান আমরা উড়িতে পারবো না। ক্ষতিগ্রস্ত এসব কৃষককে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে কৃষি বিভাগ, এমনটাই চাওয়া সবার। সাকিব আল হাসান, RTV। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 52 জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 259। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 50 দিনে এ নিয়ে মোট 311 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 161 শিশুর মৃত্যু হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান
তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে বন্ধ কারখানাগুলোর বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গত মাসে বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করার কথা মন্ত্রণালয় থেকে জানানো হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নবনির্বাচিত নারী এমপিদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, আইন প্রণয়নের সঙ্গে সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন এবং আমরা দলের পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেট্রোপলিটন এলাকার জন্য আগের সবুজ রং ও জেলা পর্যায়ে নীল রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ বাহিনী। কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রুটু রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা। আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। 1 মে থেকে মাদকের বড় কারবারিদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি। ব্যবহারকারীকে না ধরে আগে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা বড় চোরাচালান করে সীমান্ত দিয়ে হোক, এখানে হোক, ভিতরে হোক, তাদেরকে আমরা আটক করার ব্যবস্থা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের বিদ্যমান পোশাক মানানসই হয়নি। নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা। তাদের আবেদনের প্রেক্ষিতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি। আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয় জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় বসে আসবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সড়ক, মহাসড়ক ও রেল লাইনের কাছাকাছি জায়গায় কোনো হাট বসবে না। পাশাপাশি যাত্রীদের নিরাপদ সড়ক যাতায়াতে সড়কের পাশে যে সকল ট্রমা সেন্টার আছে সেগুলো সচল করা হবে। এই যাত্রা নির্বিঘ্ন করতে 7 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটরিং সেল করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ধ্যায় সচিবালয়ে ঈদুল আজহার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সিদ্ধান্তগুলো পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, সবার সাথে আলোচনা করে যিনি অনুশাসন যেগুলো দিয়েছেন। 1 নম্বর হলো নিরাপদ করতে হবে সড়ক যাতায়াত, এবং সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত ট্রমা সেন্টার আছে ওগুলোকে কার্যকর করতে হবে। সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড দেওয়া হবে, মাইকিং করা হবে, যাতে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ওঠা এবং নামা এই দুটো এনশিওর করা হয়। এই ক্ষেত্রে যদি কোনো বাস চালকের কোনো গাফিলতি থাকে তাহলে তার লাইসেন্স নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সৈয়দপুর সহ পরিত্যক্ত 8 বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়া বিমানবন্দর চালুর পাশাপাশি করা হবে ফ্লাইট একাডেমি, এমনটি জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের 2য় দিনের সেশন শেষে একথা বলেন তিনি। কোরবানির যেন
7 দিন সারা দেশ থেকে ঢাকায় চামড়া প্রবেশ করতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে 5টি অধিবেশনে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতনরা। এ সময় মাঠ প্রশাসনের নানা বিষয় নিয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করা হয়। পরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম রীতা বলেন, পর্যটন খাতকে আধুনিকায়নে কাজ করা হবে। প্রতিমন্ত্রী জানান, পরিত্যক্ত বিমানবন্দর চালুর কথা। আমরা প্রথম দিকে প্রায়োরিটি ভিত্তিক রেখেছি বগুড়া, ঠাকুরগাঁ, নীলফামারী, সৈয়দপুর এবং আমরা অতি সত্বর কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা নির্বাচিত করেছি। আমরা এখানে পর্যটনটা যদি সুন্দর মতো করে গড়ে তোলা হয় তাহলে অনেক দর্শনার্থী আসবে এবং দেশকেও মানুষ জানবে, চিনবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, দেশের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব সংরক্ষণ এবং অনুসন্ধানে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি করার পরিকল্পনা রয়েছে। আসন্ন কুরবানির ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয় তা কার্যকরী উদ্যোগ নিতে ডিসিদের নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রী। আর সীমান্ত এলাকায় পশুর হাট ইজারা না দেওয়ার কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। মেইনলি সীমান্ত এলাকায় কিছু হাট বসতো, যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠতো এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। বাজার ব্যবস্থার অসামঞ্জস্যতার কারণেও অনেক সময় ভারসাম্যহীনতা তৈরি হয়। এই জিনিসগুলি থেকে বের হয়ে আসার জন্য এই স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি, স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি, সমন্বিত একটা বাজার ব্যবস্থাপনা, এই সমস্ত আমাদের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তাদের আমরা সংক্ষেপে ধারণা দিয়েছি। সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজির সুযোগ নেই, রাস্তার উন্নয়নে বড় বাধা ভূমি অধিগ্রহণ। তারা যখন কাজ করতে যান বেশ কিছু প্রতিকূলতাও তৈরি হয়ে যায়, বিশেষ করে ল্যান্ড অ্যাকুইজিশন একটা বড় সমস্যা আমাদের বড় প্রকল্প করতে গিয়ে। ঢাকা সিলেট মহাসড়ক 4 বছর ল্যান্ড অ্যাকুইজিশন শেষ হয়নি এখনো পর্যন্ত। এরকম অনেক প্রকল্প আছে, যেমন রাস্তার 2 পাশ দখল, রাস্তার উপরে বাজার, রাস্তার উপর অনেক সময় গরুর হাট চলে আসে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গুণগত মান বজায় রাখার পাশাপাশি আর্থিক সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। অনেক দুর্নীতি কিংবা লিকেজ, সেই সব ক্ষেত্রে কিভাবে উন্নতিটা আনা যায়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে সে সময়কার গৃহীত সিদ্ধান্ত, বিভিন্ন আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি বিদেশি চুক্তির বৈধতার বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধানের আর্জি জানানো হয়। রোববার জনস্বার্থে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 2 সচিবকে বিবাদী করা হয়েছে। উনি কিভাবে সরকার প্রধান হলেন? 106 তার আগে যেটা হয়েছিল সেখানে কিন্তু শুধু শপথের কথা ছিল, সেখানে এটাও বলা হয় নাই যে উনি কোন শপথ নেবেন 3rd শিডিউলে। সো উনি কি সরকার প্রধান হওয়াটা বৈধ ছিল না অবৈধ ছিল, না উনি চিফ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট হবেন, এইসব নানান জিনিস এই রিট পিটিশনে আছে। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে হাইকোর্টে রিটটি করেছেন আইনজীবী মোহাম্মদ মইদুল ইসলাম পলক এবং তা আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী বলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে চুক্তিটিতে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষা এবং সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। রিটে পররাষ্ট্র এবং অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এরকম অসম চুক্তি আমরা আসলে কখনোই আমরা দেখিনি। আমরা এখানে দেখেছি যে আমাদের বেশ কিছু কনস্টিটিউশনাল কিছু এমবার্গোস আছে এখানে, সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 145 এবং 145A অনুযায়ী এই মামলাটা অবশ্যই এই কন্ট্রাক্টটা অবশ্যই মেইনটেনেবল না। রাজধানীকে 10টি জোনে ভাগ করে অপরাধ করছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা, এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার পর বিষয়টি আরও জোরালো হয়েছে।
অভিযুক্ত ও স্বজনদের বক্তব্যে এর আভাস মিলেছে। শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে পুলিশ এমনটা বললেও অপরাধ বিজ্ঞানীর মতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতির কারণেই অপরাধ মাথা চাড়া দিচ্ছে। রাজনৈতিক আশকারা পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এ ধরনের অপরাধ দমনে রাষ্ট্রের বেগবান হওয়া জরুরি বলেও মত দেন অপরাধ বিশ্লেষক। এয়ার বাতলের রিপোর্ট। 2025 সালের 10 নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে মৃত্যু নিশ্চিত করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনের। সর্বশেষ গত 28 এপ্রিল মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় একই স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। তার এই হত্যা আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে পিচ্চি হেলালের সাথে দ্বন্দ্বের কারণ বলে এজাহারে উল্লেখ করা হয়। 5 আগস্টের পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসে। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, খোরশেদ আলম ওরফে ফিডরোম রাসু অন্যতম। রাজধানীকে 10টি এলাকায় ভাগ করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা না পেলে নানাভাবে মিলে প্রাণনাশের হুমকি। আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। টিটন হত্যার পর সংশ্লিষ্টদের বক্তব্যে প্রকাশ পায় অস্থির আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত। পুলিশ বলছে শীর্ষ অপরাধীদের বিষয়ে তৎপর রয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসী অনেকেই দেশের বাইরে আছে, তো তাদের অবস্থান বা তাদের কার্যক্রমের উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখছে। তবে অপরাধ বিজ্ঞানীর মতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। আমরা কখনো শুনছি যে অপরাধীরা ঢাকাকে বেশ কিছু জোনে ভাগ করে নিয়েছেন, সবাই যার যার জোনের মধ্যে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন। তাতে তো স্পষ্ট মনে হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ঘাটতি আছে। পুলিশ জানায় সব তথ্যকে সামনে রেখেই কাজ করছেন তারা। অনেকেই জামিন পেয়ে বের হয়ে এসে তারা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে রাষ্ট্রীয় পদক্ষেপে এমন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী। অপরাধ মুক্ত সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, রাষ্ট্রকে আরও বেশি বেগবান হওয়া প্রয়োজন। আর বাদল, RTV, ঢাকা। হরমুজ প্রণালীতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদ্যোগকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে সতর্ক করেছে ইরান। একই সময়ে গাজা ও লেবাননেও সংঘাত আরও তীব্র হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে বড় সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশ পথ হরমুজ প্রণালী এখন নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। হরমুজকে কেন্দ্র করে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন জানায় এতে প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোর সুরক্ষায় নৌবাহিনী মোতায়েন করা হবে। উদ্দেশ্য প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন পাহারায় উদ্ধার করা। ট্রাম্পের ভাষায় এটি হতে যাচ্ছে এক মানবিক পদক্ষেপ। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজে এ ধরনের মার্কিন পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ইরানের আরেক আইন প্রণেতা বলেন, যুদ্ধ পূর্ববর্তী অবস্থা ফিরবে না হরমুজ প্রণালী। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। যদিও ট্রাম্প ইতোমধ্যে প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, এতে 5 মেডিকেল সদস্য আহত হয়েছেন। অন্যদিকে গাজায় অরেঞ্জ লাইন ঘোষণা করে নিয়ন্ত্রণ এলাকা বাড়িয়েছে তেল আবিব। হিজবুল্লাহ জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের উপর অন্তত 11টি হামলা চালিয়েছে তারা। ইমতিয়াজ আহমেদ, RTV। নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এ লক্ষ্যে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর বিদ্যমান অ্যাডহক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে তামিম ইকবালের নেতৃত্বে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির তৃতীয় বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে সকালে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন নিয়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ নিয়োগের প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গেছে বাফুফে। সোমবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় বাংলাদেশ দলের কোচের পদে আবেদন করা প্রায় ৩০০ জন কোচের দীর্ঘ তালিকা থেকে প্রাথমিকভাবে তা ১০ জনে নামিয়ে আনা হয়েছে। এই ১০ জনের সাথে কথা বলে আগামী শুক্রবারের মধ্যে চূড়ান্ত করা হবে হামজা শমিদদের নতুন কোচ। রাজধানীর ফর্টিস রিসোর্টসে হওয়া ন্যাশনাল টিম কমিটির সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা জানান বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এর সাথে শেষ হচ্ছে রাতের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পশ্চিমবঙ্গে মমতা যুগের অবসান, বিজেপির ভূমিধস জয়ে ফুটছে পদ্মফুল, তামিলনাড়ুতে বিপুল ভোটে জয়ী থালাপতি বিজয়। 7 নদীর 8 পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে পানি, উত্তর পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, তলিয়ে গেছে হাওর অঞ্চলের ধান। হামা উপসর্গে একদিনে 17 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1456, মোট প্রাণহানি 311 জনের, সবচেয়ে বেশি ঢাকায়। এবং পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের, সবুজ ও নীল রঙের শার্ট সহ খাকি রঙের প্যান্টে ফিরছে বাহিনী। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।